গল্প দুইজনাতেই পর্ব ৪০। লেখনীতে অলকানন্দা অন্ড্রি। দিতির চোখের পানিগুলো আবছা শুকিয়ে এসেছে, মুখটা কেমন মলিন বিধ্বস্ত রূপ ধারণ করেছে, এমনভাবে ঘুমিয়ে আছে যেন খুব ক্লান্ত। সাক্ষ্য কিছুটা সময় মুখটার দিকে চেয়ে থেকেই শুকনো ঢোক গিলল। পর মুহূর্তে অদিতি আহমেদের থেকে চেয়ে বলল, আম্মু, আমি জানি আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি বুঝিনি এমন কিছু হবে, বুঝিনি এতটা জঘন্যভাবে কষ্টটা আমারই কোনো আপন মানুষ দিতে পারবে ওকে। আমায় কি ক্ষমা করা যায় না? মাফ করবেন না? আমি এই অবস্থায় ওকে ছেড়ে যেতে চাই না, প্লিজ। অদিতি আহমেদ মৃদু হাসলেন। মেয়ের কাছাকাছি এসে নরম আঁচলে মুছে দিলেন মেয়ের চোখ মুখ। পরপরই পাতলা পিনপিনে একটা কাঁথা মেয়ের গায়ে জড়িয়ে দিয়ে গলার স্বর নিচে নামিয়ে বললে, আমার মেয়েটা অনেকক্ষণ কেঁদেছে সাক্ষ্য, অনেকটা সময়। কাঁদতে কাঁদতে এতটাই বিভৎস অবস্থা হয়েছে যে আমার মেয়ের মুখটা ফুলে গিয়েছে। আমি মা হয়েই সামলাতে পারছিলাম না মেয়েটাকে, আমি মা হয়েও আগলে নিতে পারছিলাম না। বুঝো এই কষ্টটা? অবশ্য তোমার তো মেয়ে নেই সাক্ষ্য, বুঝবে না। এইটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল অদিতি আহমেদ। ফের বলে উঠলেন, আমার মেয়েটা এতটা সময় কেঁদে একটু ঘুমিয়েছে, ঘুমাক সাক্ষ্য, একটু ঘুমাতে দাও। আর তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, কয়েকটা দিন দিতির সামনে এসো না সাক্ষ্য। আমি তোমায় একেবারে আসতে না করছি না, কিংবা মেয়ের সংসার ভাঙতে চাইছি এমনও না, কিন্তু মা তো, আমিও তো আমার মেয়েকে বেশি চিনতে পারবো, তাই না? ছোটবেলা থেকে মা বাবাকে খুব ভালোবেসেছে তো, তাই এমন একটা সত্য হুট করে শুনে তারপর তোমাদের বিয়ের বিষয়টা নিয়েও যা শুনতে হয়েছে তাতে তোমরা যতটা সময় চোখের সামনে থাকবে ততটা সময়ও রিয়্যাক্ট করবে। ওই যে বলল, সবাইকে ঘৃণা করে, নিজেকে ঘৃণা করে, ঘৃণাই করবে। সবটুকু স্মৃতি বারবার মনে করবে তোমরা থাকলে। অনুরোধ ধরে নাও সাক্ষ্য, চলে যাও। স্বাক্ষর গলাটা এবার বোধহয় খাদে নামলো। কথা আসল না কেমন যেন, বোধহয় দুঃখ, কষ্ট আর অপরাধ বোধে গলা রোধ হয়ে আসলো। তবুও খুব কষ্টে বলল, আন্টি, ওভাবে অসহায়ের মতো ডেকো না সাক্ষ্য। মা তো, মায়ের দিকটাই আগে ভাববো আমি। প্লিজ আম্মু, আপনি যেমন আপনার মেয়েকে চিনেন, আমিও চিনি ওনাকে। আর চিনি বলেই তো ওনাকে এই সময় আমি ছেড়ে যেতে পারবো না আম্মু। হ্যাঁ, ভুল আমার হয়েছে, অন্যায়টাও না হয় আমিই করলাম ধরুন, অপরাধটাও আমি আমার কাঁধে নিচ্ছি। এর জন্য আমি হাজারবার ক্ষমা চাইব, যা বলে তাই করব, কিন্তু ছেড়ে যেতে পারছি না। প্লিজ, কি চাইছো তুমি? ওই কষ্টটা থেকে না বের হোক? দেখো সাক্ষ্য, পাগলামো করবে না। তোমাকে দেখলে সবার আগে সবটা ওর মনে আসবে, কাঁদবে, আহাজারি করবে, নিজেকে কষ্ট দিবে। আমার মেয়েটাকে আমি চিনি সাক্ষ্য, তাই বলে ওনাকে এই অবস্থায় একা রেখে চলে যেতে বলছেন? বলছি। সাক্ষ্য বোধহয় ঠিক এই পর্যায়ে এসে নিজেকে সর্বোচ্চ অপরাধী মনে হলো। বলে না, পুরুষ মানুষের সহজে কান্না আসে না, অথচ সাক্ষর এখন নিজের চুল খামছে ধরে কাঁদতে মন চাইছে। এমন কেয়ারলেস কি করে হলো? চোখ বুঝে কিছুটা সময় পর চোখ মেলতে অদিতি আহমেদ আবারও বলল, বাইরে এসো সাক্ষ্য, কথার আওয়াজে ওর ঘুম ভেঙে যেতে পারে। বাইরে এসে বসো, তোমার মায়ের সাথেও কথা আছে। সাক্ষ্য উঠল না, ওভাবেই বসে রইল। অদিতি আহমেদ অবশ্য পা বাড়ালেন। দরজার কাছটা এসে থেমে দাঁড়ালেন উনি। পর্দার আড়ালে সাজি আফরোজকে দেখে মৃদু হাসলেন উনি। বললেন, সাজি, খুশি হলি এবার? এত রাতে ছুটেই বা আসতে গেলি কেন? সৌজন্যতাবোধ দেখানোর হলে কাল আসলেও তো পারতিস। সাজিয়া আফরোজ বোধহয় প্রিয় বান্ধবীর কথার ধরন ঠিকই বুঝলেন। প্রশ্ন ছড়লেন নরম গলায়, সৌজন্যবোধ? সৌজন্যবোধ নয় সাজি, যে সত্যটা ওকে আমরা ছোটবেলা থেকে জানতে দিলাম না, সে ছোট্টর বেলা থেকেই ওকে দেখিয়ে এলাম আমরা একটা সুখী পরিবার। কেন দেখালাম? যাতে ও কষ্ট না পায়, যাতে ও নিজেকে ভাঙা পরিবারের সদস্য মনে না করে। এই সত্যটা অন্য পরিবারে বিয়ে হলেও আজ নয় কাল ঠিকই জানতো। আমি চাইনি ও জানুক, চাইনি, তাই তোর পরিবারে মেয়েকে বউ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভুল হলো বল? খুব ভুল। সাজি আফরোজের চোখ টলমল করলো বোধহয়, এক্ষুনি গড়িয়ে পড়বে চোখ বেয়ে। বান্ধবীর পানে চেয়ে কোনোভাবে কাপা কণ্ঠে বললেন, অদিতি? অদিতি আহমেদ আবারও হাসলেন। এই যে মুখশ্রীটা, টলমল চোখ জোড়া আর কাপা স্বর, সবেতেই তার হাসি এলো। তার ছেলের হাসি হেসে সে বলল, আমার মেয়েটা এই মাস দুয়েকে কয়বার কেঁদেছে খেয়াল রেখেছিলি সাজি? তোর নিজের মেয়ে হলে নিশ্চয়ই রাখতি, তোর ভাইয়ের মেয়ে হলেও রাখতি, রাখিসনি কেবল তোর ছেলের বউ বলে, তাই না সাজি? ছোটবেলা থেকে তোকে সাজিয়াম্মু করতো আমার মেয়েটা। আমিও কি বোকা দেখ, ভাবলাম সংসার যখন করবেই ওর আরেক আম্মুর কাছেই গিয়েই করুক, মানানোর কষ্টটা আর হবে না। কিন্তু আমি যে ভুল সিদ্ধান্ত নিলাম, বুঝবো কি করে বল? আমার মেয়েটা তার বাড়িতে দেওয়ার পর
থেকেই কাঁদলো। কাঁদলো নিজের সাংসারিক অদক্ষতার জন্য, কাঁদলো ভালো রান্না না পারার জন্য, কাঁদলো মাছ কাটতে না পারার জন্য, কাঁদলো মাংস কাটতে না পারার জন্য, এমনকি কষ্ট করে রান্না করা খাবারটা মুখে তোলার অযোগ্য হওয়ার জন্য কাঁদলো আমার মেয়েটা। আমার মেয়েটা আমার খুব করে চেষ্টা করেছে মানিয়ে নিতে, খুব করেই। এই নিয়ে বহু কাজও শিখে নিয়েছে, যা ও আগে করতো না। আগে যে পারতো না, ভালো করে তাও রপ্ত করেছে। কেন? যাতে কেউ ওর দিকে আঙ্গুল তুলতে না পারে। কিন্তু আমার মেয়েটাও ভুল ছিল, বুঝলে সাজি? ও জানেই না শ্বশুরবাড়ির জন্য সব করলেও শ্বশুরবাড়ির লোক কখনো আপন হয় না, কখনো নিজের মতো করে ভালোবাসে না। সাজি আফরোজ বোধহয় কিছুই বলতে পারলেন না, এবারে কেঁদে ফেললেন। কেমন করে নিজের হয়ে কোনো রকমে বললেন, বিশ্বাস কর আদি, আমি ওকে তোদের সংসারের বিষয়টা বলিনি। কণাকে ওভাবে কাঁদতে দেখে মাথায় ঠিক ছিল না আদি। তুই তো জানিস, বল, বংশের একমাত্র মেয়ে বলে ওকে কতটা ভালোবাসি আমরা, জানিস তো। হয়তো এতটা ভালোবাসি বলেই মাথা ঠিক ছিল না তখন। অদিতি আহমেদ নরম হলেন না, বরং শুধালেন। এই জন্যই তো বললাম, তোর নিজের মেয়ে বা ভাইয়ের মেয়ে হলে ঠিকই খোঁজ রাখতি, ঠিকই বিচলিত হতি, ঠিকই কষ্ট হতো, ঠিক যেমনটা এখন আমার হচ্ছে। তোর হয়নি, কারণ তুই তো আমার মেয়েটার মানুষ। আর না তো তুই আমার মেয়েটাকে ভালোবেসেছিস সাজি, শুধু লোক দেখানো ভালোবাসা দেখিয়েছিলি, লোক দেখানো। কিন্তু আজ যদি আমার মেয়ের বদলে তোর মেয়ে অথবা ভাইয়ের মেয়ে থাকতো, তুই ঠিকই চিন্তা করতি, ঠিকই বিচলিত হতি। সাজি আফরোজ কাপা গলায় প্রশ্ন করল, ভালোবাসি না আমি দিতিকে? ভালোবাসি বলেই তো ছেলের বউ করে নিয়ে গেলাম। বাসিস? বাসলে তো আমার মেয়ের কষ্ট তুই বুঝতে পারতি রে সাজি। যখন দিনের পর দিন ওকে কথা শুনতে হলো, কই তুই তো একটা কথাও বললি না ওর হয়ে। খালাম্মাকে টু শব্দ অব্দি কখনো বলিসনি, অথচ তোর ভাইয়ের মেয়ের কষ্ট দেখে কিন্তু তুই ঠিকই প্রতিবাদ করলি সাজি, ঠিকই আমার মেয়েকে কথা শোনালি, ঠিকই বিচলিত হলি। তো তাহলে আমার মেয়েকে ভালোবাসিস এটা কোন মুখে বলিস সাজি? সাজি আফরোজ আর উত্তর করলেন না। অপরাধবোধ হলো, তবে সে অপরাধবোধ প্রকাশ্য করে উঠতে পারলেন না আর। দিতির কাছে যাওয়ার আগেই অদিতি আহমেদ বলল, অনেক ভালোবাসা দেখিয়েছি সাজি, এখন ভালো হয় এই ভালোবাসাটা না দেখালেই। আমার মেয়েটা তো বোকা, বিশ্বাস করে নেবে। পরে যখন আবার আঘাত করবি তখন আবার কষ্ট পাবে। এর চেয়ে ভালো এই ভালোবাসাটা দেখানোর প্রয়োজন নেই। চলে যা এখন প্লিজ, হাত জোর করছে, চলে যা এখন। আমি আমার মেয়েটাকে আগে স্বাভাবিক করি, তারপর না হয় আসিস। সাজি আফরোজ আর এগোতে পারলেন না, এগোলেনও না, শুধু চেয়ে থাকলেন। অদিতি আহমেদ তখন মেয়ের ঘর ছেড়ে বেরিয়ে এলো। কিছু খায়নি তার মেয়েটা, কিছু না। গরম গরম কিছু রান্না করে রাখলে অন্তত ঘুম থেকে উঠলে বুঝিয়ে শুনিয়ে খাওয়াবে। সাজি আফরোজা দুকদম সরে বসার ঘরে দাঁড়িয়ে থাকলেন। আসলেই কি ছেলের বউ বলেই দিতির কষ্টটা সে দেখল না? আসলেই। সাক্ষ্য সযত্নে দিতির হাতটা নিজের হাতে নিল, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে একটু ঝুঁকল সে। তারপর একদম স্থির শীতল একটা চুমু দিয়ে বিড়বিড় করলো, দিতি, আমি যদি ঠিক সময় অনুভূতি প্রকাশ করতাম তোমার কাছে, তাহলে নিশ্চয়ই আজ আমাকে কেউ দূরত্ব টানার কথা বলতে পারতো না। বলো। আই এম সরি দিতি। সাক্ষ্য সরি, হাজারটা সরি। তবুও প্লিজ বিশ্বাস করে নাও যে সাক্ষ্য তোমাকেই ভালোবেসেছিল দিতি, তোমাকেই ভালোবাসে এবং বাসবে। সাক্ষ্য ফের আবারও বলল, আমার থেকে প্লিজ দূরত্ব টেনো না দিতি, সহ্য করতে পারবো না। আমি জানি তুমি এমনটাই করবে, তোমাকে চিনি আমি, জানি না এরপর আদৌ কখনো বিশ্বাস করবে কি না। সাক্ষ্য এরপর দিতির মুখটাই দেখতে লাগলো এক নজরে। চেয়ে চেয়ে দেখতেই কিছুটা সময় পর অদিতি আহমেদ এলেন। ধীর স্বরে বলেন, তোমার আব্বু কল করেছেন সাক্ষ্য, তোমার আম্মুকে নিয়ে বাসায় যাও, অনেক রাত হয়েছে। প্লিজ আম্মু, দিতির ঘুম ভাঙ অবধি থাকে, আমি প্রমিস করছি উনি চোখ মেলে আগেই সরে যাব, ওনাকে স্ট্রেস নিতে দেব না, প্রমিস। অদিতি আহমেদ চাইলেন সাক্ষর করুণ চাহনির দিকে। হুট করে ছোট শ্বাস ফেলে বলল, আচ্ছা খেয়ে এসেছো? তোমার আব্বু বললো তোমরা না খেয়ে এসেছো, বাইরে এসে খেয়ে যাও। খাবার বাড়ছি আমি, খাবো না, কষ্ট করতে হবে না আপনাকে আম্মু। তা কি করে হয়, খেয়ে যাও। মেয়ের বর আর শাশুড়ি না হও তোমরা, না খাইয়ে রাখবো? পরে যদি আমার মেয়েটাকে শুনতে হয় যে ওর বাবার বাড়ির লোক আদর আপ্যায়ন করতে জানে না। পরিচিত অদিতি আহমেদের রূপটা আজ খুব ভিন্ন, খুব বোধহয় মেয়ের জন্যই। কথাটা সাজিয়ে আফরোজের কানেও গেল, শুনল। কেন বলল তাও বুঝলো। বান্ধবীর বিশ্বাসের জায়গাটা যে খুব করে ভেঙেছেন উনি, তা বুঝতে অসুবিধা হলো না তার। দীর্ঘশ্বাস ফেলে বললেন, অদি, তোর মেয়েকে আমি এতটাও পর হিসেবে দেখিনি অদি, এতটা কষ্ট দিইনি। আরও কষ্ট দিতি? ওহ, তুই জানিস সাজি, কথার আঘাত খুবই জঘন্য সাজি। ভাগ্যিস তোর মেয়ে নেই, মেয়ে থাকলে বুঝতে পারতি। অতপর দিতির ঘুম ভাঙল প্রায় মধ্যরাতে, রাত 3টায়।
সাক্ষ্য পুরোটা সময় ওভাবে চেয়েছিল দিতির দিকে। তারপর যখনই দেখলো দিতির চোখ নড়ছে, ঠিক তখনই উঠে দাঁড়ালো। শেষবার দিতির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে শেষ সরে গেল। যদি এখনই সাক্ষ্যকে দেখে দিতি আবারও হয়তো উত্তেজিত হবে, রাগে যেতে ফুফিয়ে কাঁদবে। সাক্ষ্য নিজেও জানে দিতি কেমন, তাই তো ভালোর জন্য সরে গেল। দিতি চোখ খোলার আগেই বাইরে বেরিয়ে নিজের মাকে একবার ধীরস্বরে বলল, চল আম্মু, বাসায় যাব। পর মুহূর্তেই অদিতি আহমেদের দিকে চেয়ে বলল, ওনাকে বুঝিয়ে শান্ত করে কিছু খাইয়ে দিয়ে না আম্মু, আর একটু দেখে রাখবেন। ওনার যে জেদ তাতে একা ছাড়বেন না প্লিজ। আর সাক্ষ্য ছোট শ্বাস ফেলল, বলল, আপনার কথা মতো আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি কল করব, প্লিজ এইটুকুতে না করবেন না। অদিতি আহমেদ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। এরপরই সাক্ষ্য পা বাড়ালো নিজের মাকেও আসতে বলে। চোখ জোড়া অসম্ভব লাল তার, এমন মনে হচ্ছে যেন নিজের অসম্ভব প্রিয় কোনো বস্তুকে আজীবনের জন্য রেখে যাচ্ছে সে। সাক্ষ্যর দম বন্ধ লাগে, অসহ্য লাগে, আর সে অসহ্যকর অনুভূতিটা নিয়েই সে দিতিদের বাসা ছাড়ল। সাক্ষ্য আধ ঘন্টার মধ্যে বাসায় পৌঁছালেও মন টিকল না ওর বাসায়। অস্থিরতায় ছটফট করছিল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে, মনে হলো যেন। আচ্ছা, দিতি কি তাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে? দিতি যদি জেদ করে আর না ফেরে, যদি এতটা দুঃখে কখনো কিছু করে বসে? সাক্ষ্য এত চিন্তা নিয়ে আর বসে থাকতে পারল না। বার দিয়ে কলও দিল দিতির নাম্বারে, অথচ তোলা হলো না, বরং পরের বার থেকে আর কলও ঢুকলো না। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলল, চটজলদি ফের আবার বের হওয়ার আগে নিজের ফোনে আর একটা সিম লাগিয়ে বের হলো। অতঃপর দিতিদের বাসার সামনে এসে যখন থামলো গাড়িটা, তখন প্রায় রাত 4টা। দিতির ব্যালকনিটায় আলো নেই, রুমে আলো নেভানো। বোধহয় ঘুমিয়েছে ভেবে সাক্ষ্য কয়েক পলক ওভাবে চেয়ে থাকতেই ভুরু কুচকাল। যখন ছাদের দিকটায় নজর গেল, ছাদের রেলিংয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটি একদম দিতির মতোই দেখাচ্ছে, একদম দিতির আকার। সাক্ষ্য মুহূর্তেই চমকালো, দ্রুত নিজের অন্য সিমটা থেকে দিতিকে কল দিতে দিতেই গাড়ি ছেড়ে নামলো। এক প্রকার দৌড়েই দিতির গেটের সামনে যেতে যেতে দিতি ততক্ষণে কল তুলল। ওপাশ থেকে বলল সাক্ষ্য, নিজের অন্য নাম্বারটা যে দিতি চিনতে পেরে যাবে তা বোধহয় সাক্ষ্য বুঝেনি। আবার কল তুলেছে দেখে দ্রুত ছাদের দিকে চেয়েই ফের পড়ল। দিতি ছাদে? তুমি? স্টপ দিতি, স্টপ, এক্ষুনি নামবে দিতি, ছাদ ছেড়ে এক্ষুনি নামবে, আই সেড। দিতি কিঞ্চিত হাসলো বোধহয়, পর মুহূর্তে বিষণ্ণ কণ্ঠে বলল, ওহ, ভয় পাচ্ছেন সাক্ষ্য এহসান? যদি মামলা হয়ে যায়? ভদ্রসভ্য সাক্ষ্য এহসান এবং তার ফ্যামিলির নামে, তাই বুঝি গলা কাঁপছে? এতটা অস্থিরতা দেখাচ্ছেন এই কারণে? ভয় নেই, আমি ফাঁসাবো না আপনাদের সাক্ষ্য। সাক্ষ্য দাঁতে দাঁত চাপলো, রাগ হচ্ছে, একই সাথে অস্থির লাগছে। কেন গেল সে? অদিতি আহমেদের কথা শুনে কেন যেতে গেল? এখন কিছু করে ফেললে মেয়েটা 4তলা ছাদ থেকে লাফালে কি হবে, একবার ভাবতে পারছে সে? সাক্ষ্য চিন্তায় দম বন্ধ লাগলো। অন্যদিকে দিতিদের গেটটা অফ, বার কয়েক আঘাত করে ওপাশের লোককে ডেকেও কোনো সারা শব্দ এলো না। সাক্ষ্য আরও কয়েকবার নিজের হাত দিয়ে গেটে আঘাত করলো, জোরে জোরে আওয়াজ হলো। মুখে বলল দিতিকে, তোমার নিজের জীবন এতটা ঠুনকো দিতি? এতটাই? কেউ তোমায় কিছু বললো আর তুমি নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাববে? নিজের মায়ের কথা ভেবেছো একবার? কতটা লড়াই করে তোমায় জন্ম দিয়েছে, বড় করেছে, জানো তুমি? সে মায়ের কাছে তোমার জীবনটা কতটা মূল্যবান জানো তুমি? দিতি ওভাবেই ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে নিচটা দেখলো এক পলক। কেমন যান্ত্রিক রোবটের মতো করেই কানে চেপে রাখা ফোনটাই বলল, হাসালেন। আপনার মনে হচ্ছে না আমার লাইফটা একদম অযথাই টিকে আছে? অযথাই, কোনো ভিত্তিই নেই যে জীবনের, সে জীবন রেখে লাভটা কি বলুন তো? তবে ভয় নেই, আমি মরে গেলেও আপনাকে কিংবা আপনার পরিবারকে দোষারোপ করব না, কখনো না। এই নিয়ে ভয় পাবেন না, একটুও ভয় পাবেন না। দিতি এতটা স্বার্থপর নাই সাক্ষ্য। সাক্ষর বোধহয় নিঃশ্বাস রোধ হয়ে এলো। ততক্ষণে দিতিদের দারোয়ানটা এসে কেচি গেটটা তালা খুললো এক হাতে। সাক্ষ্যকে তিনি দেখেছেন, এও জানেন অদিতি আফার জামাই হন, তাই তো হাসি মুখে কিছু জিজ্ঞেস করতেই যাবেন তার আগে সাক্ষ্য এক প্রকার ফোন কানে রেখে সিঁড়ি দিয়ে ছুটতে লাগলো। একদম কুকুরের মতো ছুটতে ছুটতে সাক্ষ্য বলল, দিতি, কিছু হেরফের হলে আপনি দোষারোপ না করলেও আমি আজন্ম আপনাকে দোষারোপ করব, আজন্ম আল্লাহকে বিচার দেব, আজন্ম বলে যাব কে একজন আমায় বিনা দোষে দোষী করে নিজে পালিয়েছে।